ইরানের খুব কাছে মার্কিন সামরিক বহর, যে কোনো সময় হামলার শঙ্কা, কড়া জবাবের হুঁশিয়ারি খামেনি সরকারের। মধ্যপ্রাচ্য কি রক্তাক্ত হবে? ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির মাঝে বিস্ফোরক তথ্য। আর্কটিক সাগরের গভীরে 56 দিনের গোপন মিশনে চীন। আমেরিকা ভয়ে কেন? নীল জলে বিলুপ্ত প্রায় লেপার্ড শার্ক, চিতাবাঘের মতো দাগওয়ালা প্রাণীটি কি মাছ? কেন একে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের কাছাকাছি পৌঁছেছে বিমানবাহী মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। এছাড়া যে কোনো মিসাইল হামলা ঠেকাতে ইসরায়েলে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। তবে ইরানে হামলা হলে কড়া জবাবের হুঙ্কার দিয়েছে খামেনি সরকার। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, আগামী কয়েকদিনে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আকাশসীমা বন্ধ করে দেওয়ার মতো সতর্ক সংকেতও দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী মোতায়েন করলেও সেটি ব্যবহারের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন। তবে দ্রুততম সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি জড়ো হওয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে ইরান। তেহরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের মাটিতে যুক্তরাষ্ট্র বা তার মিত্র ইসরায়েলের যে কোনো হামলা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। ইরানের ওই কর্মকর্তা আশা করছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ বড় কোনো সংঘাতের জন্য নয়, তবে ইরানের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে। সার্জিক্যাল, সীমিত বা যে কোনো হামলার জবাবে ইরান তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে। এদিকে ইরানের অভ্যন্তরে প্রতিবাদ বিক্ষোভ আপাতত নিয়ন্ত্রণে থাকলেও যে কোনো মুহূর্তে আবারও ফুঁসে উঠতে পারে। কেননা যেসব অভিযোগের জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল সেগুলোর সুরাহা হয়নি, ফলে সুপ্ত এক আগ্নেয়গিরি হয়ে আছে জনতার ক্ষোভ। যে কোনো সময় হতে পারে আরও বড় বিস্ফোরণ। ইরানে কি পরিবর্তন আসবে? কি বলছেন বিশ্লেষকরা? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। বিক্ষোভ থেমে গেছে, ইরান আপাতত নীরব। রাস্তায় আগুন নেই, থেমেছে স্লোগান। কিন্তু এই নীরবতা স্বস্তির নয়, যেন ঝড়ের আগ মুহূর্তের অস্বস্তিকর নিস্তব্ধতা। ইরানের রাষ্ট্রযন্ত্র শক্ত হাতে বিক্ষোভ সামাল দিয়েছে বটে, কিন্তু যে ক্ষোভ থেকে এর বিস্ফোরণ, সেই ক্ষোভের কারণগুলোর সমাধান হয়নি। বিশ্লেষকদের মতে তেহরানের সামনে এখন খোলা আছে মাত্র দুইটি দরজা। হয় যুক্তরাষ্ট্রের সাথে ব্যাপক আপোষ করে নিষেধাজ্ঞা থেকে বাঁচা ও অর্থনীতি সংস্কার করা, না হয় আরও বড় গণ অভ্যুত্থানের মুখে পড়া। অর্থনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক অনাস্থা আর নিরাপত্তাজনিত অনিশ্চয়তা সব মিলিয়ে ইরান এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভাষায় বর্তমান অবস্থান কোনোভাবেই দীর্ঘমেয়াদী সমাধান নয়। খামেনির রাষ্ট্র ব্যবস্থা এখনো ভেঙে পড়েনি ঠিকই, কিন্তু পরিবর্তন না আনলে এখান থেকে পরিস্থিতি কেবল নিচের দিকেই যাওয়ার আশঙ্কা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, প্রশাসনিক অব্যবস্থাপনা ও দুর্নীতির বোঝায় ইরানি মুদ্রার মান এখন তলানিতে। অন্যদিকে তেল রপ্তানিও কমেছে। সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতির হার 42% ছাড়িয়েছে। এর সাথে যোগ হয়েছে বিদ্যুৎ ও পানির ব্যাপক সংকট। এসব চাপই ডিসেম্বরের শেষে বিক্ষোভের স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল। অল্প সময়ের মধ্যেই সেই ক্ষোভ কেবল অর্থনৈতিক দাবিতে সীমাবদ্ধ না থেকে শাসন ব্যবস্থা বদলের প্রশ্নে গিয়ে ঠেকে, যা 1979 সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয় ইরানে। এখন প্রশ্ন, এই রুদ্ধদশা থেকে কিভাবে বের হবে ইরান? কঠোর নিষেধাজ্ঞা থেকে বাঁচতে চাইলে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতেই হবে। তা না করলে বেহাল অর্থনৈতিক দশার জেরে জনগণের মাঝে জমতে থাকা ক্ষোভ আরও বড় আকারে বিস্ফোরিত হওয়ার ঝুঁকি বাড়তেই থাকবে। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসা মানেই পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর আঞ্চলিক মিত্রদের যে নেটওয়ার্ক তৈরি হয়েছে, তাতে ছাড় দিতে হবে খামেনিকে। কিন্তু এসব গড়ে উঠেছে বহু বছরের সাধনায়, যা ইরানের নিরাপত্তা কাঠামোর মেরুদণ্ড। অতীতে পরমাণু কর্মসূচি নিয়ে কিছুটা নমনীয়তা দেখালেও ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক সশস্ত্র মিত্রদের প্রশ্নে ইরান কখনোই আপোষ করেনি। কিন্তু সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং লেবাননের হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বের ক্ষয়ক্ষতি ইরানের আঞ্চলিক শক্তিতে বড় ধাক্কা দিয়েছে। এর মাঝে প্রথমবারের মতো ইসরায়েলের সরাসরি হামলার শিকার হয়েছে দেশটি। এতকাল ইরানের নাগরিকরা রাজনৈতিক স্বাধীনতার বিনিময়ে নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে এলেও গত বছরের ইসরায়েল ইরান যুদ্ধে যখন 6 শতাধিক মানুষ প্রাণ হারায়, সেই নিশ্চয়তাবোধের স্তম্ভটিও নড়বড়ে হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষক আলী রেজা আজিজি বলছেন, ইরানের শাসন ব্যবস্থায় এরই মাঝে এক ধরনের রূপান্তর শুরু হয়েছে। ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে। ধর্মতাত্ত্বিক নেতৃত্বের প্রভাব ধীরে ধীরে সরে গিয়ে সামরিক ও নিরাপত্তা বাহিনীর হাতে কেন্দ্রীভূত হচ্ছে ক্ষমতা। বিপ্লবী গার্ড বাহিনী এখন শুধু সামরিক শক্তি নয়, অর্থনীতি ও রাজনীতির অন্যতম প্রধান খেলোয়াড়।
আল জাজিরাকে আজিজি বলেন, খামেনি পরবর্তী সময়ে আমরা বর্তমান কাঠামোর ইসলামী প্রজাতন্ত্রকে আর দেখতে পাবো না। সেক্ষেত্রে জনগণের আন্দোলনের মাধ্যমে শাসন ব্যবস্থার পরিবর্তন হবে, নাকি সোভিয়েত ইউনিয়নের মতো নিরাপত্তা বাহিনীর হাত ধরে নতুন কোনো রূপ লাভ করবে, সেটিই দেখার বিষয়। তবে পরিবর্তন অনিবার্য। বিশ্লেষকরা বলছেন, আপোষ বা অভ্যন্তরীণ বিস্ফোরণ এ দুইয়ের কিছু একটার দিকে যাচ্ছে ইরান। বদলানো ছাড়া আর পথ খোলা নেই তাদের সামনে। আলোচনার টেবিল থেকে নাকি সংঘাত সহিংসতা থেকে সেই বদল আসবে, সেটাই এখন প্রশ্ন। হিজল জুবায়ের, বাংলা ভিশন। গ্রিনল্যান্ড দখল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মাঝেই আবার সামনে আসলো বিস্ফোরক এক তথ্য। গত বছর গ্রিনল্যান্ডের কাছে আর্কটিক মহাসাগরের গভীরে 56 দিনের একটি গভীর সমুদ্র অভিযান পরিচালনা করেছে চীন। সেই মিশনে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের সাবমেরিন। বেইজিং এটিকে বৈজ্ঞানিক অভিযান হিসেবে বললেও আর্কটিকে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান উপস্থিতিকে ওয়াশিংটন দেখছে সামরিক হুমকি হিসেবে। আমেরিকার মতোই চীন আর রাশিয়াও কি চাইছে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেতে? কিন্তু কেন? বিপুল খনিজ সম্পদের লোভ কি? বিশ্লেষকরা কি বলছেন? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আর্কটিক মহাসাগরে জমাট বরফের 1000 ফুট নিচে ঘুরে বেরিয়েছে চীনা সাবমেরিন। গত বছরের গ্রীষ্মে 56 দিনের গোপন অভিযান শেষে বেইজিং দাবি করেছে সেটা ছিল নিতান্তই সাধারণ একটি বৈজ্ঞানিক গবেষণা মিশন। কিন্তু এই ঘটনাকে ওয়াশিংটন দেখছে সম্পূর্ণ ভিন্ন চোখে। পেন্টাগনের কাছে এটা মূলত চীনের সামরিক সক্ষমতার প্রদর্শনী। আর্কটিকে শক্তি বাড়াচ্ছে চীন ও রাশিয়া। এই অজুহাতে প্রেসিডেন্ট ট্রাম্প চাইছেন গ্রিনল্যান্ড দখল করতে। বরফের রাজ্যে চীনা অনুসন্ধানী জাহাজের আনাগোনা এবং মার্কিন আঞ্চলিক হুমকির জেরে প্রশ্ন উঠেছে, দুই পরাশক্তির মধ্যে কি নতুন ফ্রন্টে শুরু হচ্ছে আরেক লড়াই? আর্কটিকে বেইজিংয়ের কর্মকাণ্ডে কেন এত ভয় পাচ্ছেন ট্রাম্প? ডেনমার্কের অধীনে থাকা বিশাল দ্বীপরাজ্য গ্রিনল্যান্ড এখন আন্তর্জাতিক মনোযোগের অন্যতম কেন্দ্র। এখানে বসবাস করে মাত্র 56,000 মানুষ। ভৌগোলিকভাবে দ্বীপটির কৌশলগত অবস্থান ও মাটির নিচে থাকা বিপুল খনিজ সম্পদ টেনে এনেছে চীন ও আমেরিকার মতো পরাশক্তিকে। সামরিক ঘাঁটি তৈরি করা গেলে এখান থেকেই নিয়ন্ত্রণ করা যাবে আর্কটিকের বিস্তৃত সমুদ্রপথ। ট্রাম্প দাবি করেছেন গ্রিনল্যান্ডে আধিপত্য বিস্তারের ছক সাজাচ্ছে চীন। অবশ্য বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের লক্ষ্য চীন ঠেকানো নয়, বরং আর্কটিকের সম্পদ ও গোটা অঞ্চলের কৌশলগত নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। গত বছর আর্কটিকে গবেষণা জাহাজ এবং সমুদ্রের গভীরে চলাচলে সক্ষম সাবমেরিনের মতো বিশেষ ধরনের সাবমার্সিবল পাঠিয়েছিল চীন। 56 দিন ধরে বরফের নিচে চলেছে গোপন অভিযান। বেইজিং বলছে এটি ছিল জলবায়ু পরিবর্তন এবং মেরু অঞ্চলের প্রাণীজগৎ নিয়ে গবেষণা। কিন্তু বিষয়টিকে ঘোর সন্দেহের চোখে দেখছে আমেরিকা এবং পশ্চিমা মিডিয়া। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, চীনের এই প্রযুক্তিগত সক্ষমতা সামরিক ও বাণিজ্যিক দিক থেকে আমেরিকার জন্য ভয়ের কারণ। এই অপারেশন প্রমাণ করছে চীন এখন আর্কটিকের গভীর সমুদ্রেও চলাচল করতে পারবে। 2018 সালে চীন নিজেকে নিকট আর্কটিক রাষ্ট্র বা আর্কটিকের কাছের দেশ হিসাবে ঘোষণা দিয়েছে। যদিও আর্কটিক সার্কেল থেকে প্রায় 1450 কিলোমিটার দূরে চীনের অবস্থান। জাতিসংঘের সমুদ্র আইন ও আঞ্চলিক চুক্তির দোহাই দিয়ে বেইজিং দাবি করেছে বৈজ্ঞানিক অভিযান চালানোর অধিকার তাদের আছে। পোলার সিল্ক রোড নামের একটি উদ্যোগের মাধ্যমে পুরো আর্কটিক জুড়ে বৈজ্ঞানিক গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে চীন। কিন্তু এর বিরোধিতা করে আমেরিকার দাবি, ধীরে ধীরে পরিকল্পিতভাবে আর্কটিকে নিজের উপস্থিতি বাড়াচ্ছে বেইজিং। গ্রিনল্যান্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা ঢাকতেই চীন ও রাশিয়াকে অজুহাত বানাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এভাবেই পাল্টা জবাব দিয়েছে বেইজিং। অনেকে মনে করেন আর্কটিকে সামরিক হস্তক্ষেপের সক্ষমতা বা ইচ্ছা কোনোটাই নেই চীনের। বেইজিং কখনোই পশ্চিম গোলার্ধে আমেরিকার সঙ্গে নিরাপত্তা প্রতিযোগিতায় নামতে চায়নি। তাদের আসল ফোকাস এশিয়া ও লাতিন আমেরিকায় বাণিজ্য সম্প্রসারণ। সম্প্রতি গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সুর নরম হয়েছে। শোনা যাচ্ছে ন্যাটোর সঙ্গে বোঝাপড়ার খবর। তবে যুক্তরাষ্ট্র জোর খাটালে একই পথে হাঁটবে রাশিয়া ও চীন। তখন আর্কটিকে হয়তো জ্বলে উঠবে নতুন যুদ্ধের আগুন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাতে নাজেহাল যুক্তরাষ্ট্রের প্রায় 20 কোটি মানুষের জীবন। মৃত্যু হয়েছে অন্তত 7 জনের। যুক্তরাষ্ট্র জুড়ে বিদ্যুৎহীন অন্তত 10 লাখ বাসিন্দা। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে দেশটির অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে। যুক্তরাষ্ট্র আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী রবিবার থেকে দেশটির বিস্তীর্ণ অঞ্চলে বিপজ্জনক হিমশীতল বৃষ্টিপাত ও
তুষার ঝড়ের তীব্রতা আরও বেড়েছে। এতে আরাকানসাসে 8 ইঞ্চি, ইলিনয় এবং ওহাইওতে 11 ইঞ্চি, ইন্ডিয়ানাতে 13 ইঞ্চি, কানসাসে 8 ইঞ্চি, মিসৌরি ও নিউ জার্সিতে 12 ইঞ্চি, নিউ ইয়র্কে 11 ইঞ্চি এবং পেনসিলভেনিয়ায় 15 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। লুইজিয়ানায় হোমিওপ্যাথিয়ায় 2 জনের মৃত্যু হয়েছে, টেক্সাসে মৃত্যু হয়েছে আরও 1 জনের। এছাড়া শনিবার নিউ ইয়র্কে 5 জনের মৃত্যু হলেও কারণ নিশ্চিত করতে পারেনি রাজ্যটির মেয়র জোহরান মামদানি। তুষারপাতে যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় 15,000 অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পাশাপাশি স্থলপথেও ব্যাপক দুর্ভোগে আছেন যাত্রীরা। এরই মধ্যে অন্তত 200টি গাড়ি ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়েছে। বেশিরভাগ অঙ্গরাজ্যের স্কুলগুলো শিক্ষা কার্যক্রম বর্জন করা হয়েছে। ওয়াশিংটনের মেয়র মুরিয়েল মাউসার দশকের সবচেয়ে ভয়াবহ তুষার ঝড়ের মুখে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত আছে ট্রাম্প প্রশাসন। ইউরোপের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বর্ণাঢ্য 77তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল ভারত। এ উপলক্ষ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে ঝুঁকে পড়ার বার্তা দিয়েছে নয়াদিল্লি। ইউরোপের গাড়ি আমদানি শুল্ক 70% কমানোর ইঙ্গিত দিয়েছে নয়াদিল্লি। নয়াদিল্লির কর্তব্য পথে কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্টা, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়েন। এর মাধ্যমে টানাপোড়েনের সম্পর্কে থাকা যুক্তরাষ্ট্র থেকে সরে ইউরোপের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের স্পষ্ট বার্তা দিচ্ছে ভারত। ওই প্যারেডে দেশি প্রযুক্তিতে উদ্ভাবন করা সমরাস্ত্র প্রদর্শন করা হয়। ছিল 29টি যুদ্ধ বিমানের ফ্লাইপাস্ট। বিদেশি অতিথির উপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে ভারতের বীরত্বের বার্তা দিতে হেলিকপ্টার থেকে ওড়ানো হয় পাকিস্তানের সামরিক অভিযানের সময় ব্যবহার করা অপারেশন সিঁদুরের পতাকা। এদিকে ইউরোপের নেতাদের সাথে দফায় দফায় বৈঠকের ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সই হতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি FTA, যে চুক্তিকে বিশেষজ্ঞরা বলছেন মাদার অফ অল ডিলস। 2007 সালে ইউপিএ সরকারের আমল থেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হলেও আলোর মুখ দেখেনি। চুক্তি সই হবার আগেই ইইউ জোটভুক্ত ইউরোপের 27টি দেশ থেকে গাড়ি আমদানিতে শুল্ক 110 থেকে কমিয়ে 40% করার বার্তা দিয়েছে নয়াদিল্লি। থাইল্যান্ডের মাইতন দ্বীপের নীল জলে ছাড়া হলো বিলুপ্ত প্রায় একটি লেপার্ড শার্ক। একসময় থাইল্যান্ডের সমুদ্রে পরিচিত এই শার্ক এখন জাল, দূষণ ও প্রবাল প্রাচীর ধ্বংসে প্রায় হারিয়ে গেছে। তবে হারিয়ে যাওয়া ঠেকাতে স্টার প্রজেক্টে থাইল্যান্ডে নিয়েছে বিশেষ এক উদ্যোগ। কিছু শার্ককে প্রশিক্ষণ ও পরীক্ষা করে সমুদ্রে ছাড়া হচ্ছে। এটি কি মাছ? কেন তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। পানির নিচে হঠাৎ চোখে পড়লে মনে হবে চিতাবাঘ যেন সমুদ্রে নেমে মাছের সঙ্গে দৌড়াচ্ছে। শরীর জুড়ে চিতার মতো ছোপ ছোপ দাগ, ধীর অথচ ধীর চলন। কিন্তু কাছে গেলে বোঝা যায় কোনো বাঘ নয়, সমুদ্রে হারিয়ে যেতে বসা রাজকীয় মাছ লেপার্ড শার্ক, যা দেখে চিতাবাঘ ভেবে চমকে উঠছেন অনেকেই। প্রায় 2 বছর বয়সী একটি ইন্দো প্যাসিফিক লেপার্ড শার্ক সম্প্রতি থাইল্যান্ডের ফুকেট থেকে প্রায় 9 কিলোমিটার দূরে মাইতন দ্বীপের নীলজলে অবমুক্ত করা হয়েছে। একসময় থাইল্যান্ডের সমুদ্রে লেপার্ড শার্ক ছিল পরিচিত দৃশ্য। জেলেদের জালে ধরা পড়া, অতিরিক্ত মাছ ধরা, ম্যানগ্রোভ বন ও প্রবাল প্রাচীর ধ্বংস এবং দূষণের আঘাতে সেই দৃশ্য এখন প্রায় অতীত। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN লেপার্ড শার্ককে বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করেছে। স্টার প্রজেক্ট থাইল্যান্ড নামের একটি সংস্থা 7টি লেপার্ড শার্ক সমুদ্রে ছাড়ে। প্রতিটি শার্কের শরীরে বসানো হয়েছে অ্যাকুয়াস্টিক ট্যাগ, যা পানির নিচে বসানো রিসিভারের মাধ্যমে তাদের চলাচল, বেঁচে থাকা এবং আচরণ পর্যবেক্ষণ করতে সাহায্য করছে। আন্দামান সাগরে ফাঙ্গা উপসাগরে বসানো 20টি রিসিভার থেকে প্রতি কয়েক মাস অন্তর তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। কিন্তু এই শার্কের সমুদ্রে ছাড়ার পথ মোটেও সহজ নয়। 1 বছর অ্যাকুয়ারিয়ামে বড় হওয়ার পর তাদের পাঠানো হয় ফুকেট মেরিন বায়োলজিক্যাল সেন্টারে। সেখানে শেখানো হয় প্রাকৃতিক ভাষা, কিভাবে খাবার খুঁজতে হয়, কিভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়। এরপর মাইতন দ্বীপের কাছে সমুদ্রের বিশেষ খাঁচায় প্রায় 8 মাস রাখা হয়, যেন তারা ধীরে ধীরে প্রকৃত সমুদ্রের সঙ্গে পরিচিত হতে পারে। সমুদ্রে ছাড়ার আগে চলে কঠোর স্বাস্থ্য পরীক্ষা, আল্ট্রাসাউন্ড, DNA নমুনা সংগ্রহ, শারীরিক মাপ ও সামগ্রিক স্বাস্থ্য যাচাই। সব পরীক্ষায় উত্তীর্ণ হলেই মিলছে মুক্তির টিকিট, সমুদ্রের গভীরে ফিরে যাওয়ার সুযোগও।
বিশেষজ্ঞরা বলছেন লেপার্ড শার্ক শুধু একটি মাছই নয়, এটি সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্যের গুরুত্বপূর্ণ অংশ। শিকার প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে তারা সমুদ্রের পরিবেশকে স্থিতিশীল রাখে, একই সঙ্গে ডাইভারদের জন্য হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্র। কিন্তু প্রবাল প্রাচীর ধ্বংস, দূষণ আর অতিরিক্ত মাছ ধরার কারণে তাদের প্রাকৃতিক প্রজনন ব্যাহত হচ্ছে, যা ধীরে ধীরে ঠেলে দিচ্ছে বিলুপ্তির দিকে। মোরশেদ আলম, বাংলা ভিশন। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এতে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছে, এখনও নিখোঁজ আছে অনেকে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় MV ত্রিশা কেরোস্টিন 3 নামে ফেরিটি জাম্বোয়াঙ্গা বন্দর থেকে যাত্রা করে জেলো দ্বীপের দিকে যাচ্ছিল। রাত ২টার দিকে ফেরিটি বাসিলান প্রদেশের বালুক বালুক দ্বীপ গ্রামের কাছে ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহায়তায় ৩১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। এখনও অন্তত ২৮ জন নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযানের সহায়তার জন্য কোস্টগার্ডের একটি বিমান পাঠানো হয়েছে। নৌবাহিনী ও বিমান বাহিনীও তাদের সরঞ্জাম ও সদস্য পাঠিয়েছে। আহতদের ইসাবেলা শহরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া বেশিরভাগ যাত্রী শারীরিকভাবে ভালো থাকার তথ্য দিয়েছেন গভর্নর হাতামান। ফেরিটি যাত্রা করার আগে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া আবহাওয়া ভালো ছিল। তবে কী কারণে ফেরিটি ডুবে গেল তা এখনও স্পষ্ট নয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন উদ্যোগ হিসেবে বোর্ড অফ পিস চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ভাষায় এই বোর্ড দশকের পর দশক ধরে চলা রক্তপাত বন্ধ করে একটি স্থায়ী ও সুন্দর শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। তবে আন্তর্জাতিক মহলে এই উদ্যোগ নিয়ে দেখা দিয়েছে ব্যাপক প্রশ্ন ও উদ্বেগ। অনেক বিশ্লেষকের মতে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করে জাতিসংঘের বিকল্প কাঠামো গড়ে তোলার চেষ্টা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বোর্ড অব পিস চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দশকের পর দশক ধরে চলে আসা জাতিসংঘের আমলাতান্ত্রিক জটিলতাকে পাশ কাটাতেই এই নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। একপাশে কয়েক দশকের পুরনো বৈশ্বিক প্রতিষ্ঠান জাতিসংঘ, অন্য পাশে ট্রাম্পের অ্যাকশন ওরিয়েন্টেড ব্যক্তিগত কূটনীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় বড় ধরনের ফাটল ধরানোর পথে ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে এ উদ্যোগের ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্পের ভাষায় এই বোর্ড দশকের পর দশক ধরে চলা রক্তপাত বন্ধ করে একটি স্থায়ী ও সুন্দর শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় থেকেই বলে আসছিলেন যে তিনি ক্ষমতায় এলে ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ থামাবেন। সেই প্রতিশ্রুতি পূরণের একটি কৌশলগত হাতিয়ার হিসেবে কাজ করবে এই বোর্ড। তবে আন্তর্জাতিক মহলে এই বোর্ড নিয়ে দেখা দিয়েছে ব্যাপক প্রশ্ন ও উদ্বেগ। বোর্ডের খসড়া সনদ অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প আজীবনের জন্য এর চেয়ারম্যান থাকবেন। বোর্ডের সদস্য আহ্বান, নতুন সংস্থা গঠন বা বাতিল এবং নিজের উত্তরসূরি মনোনয়নের ক্ষমতাও থাকবে তার হাতে। নতুন কোনো দেশ স্থায়ী সদস্য হতে চাইলে দিতে হবে $100 কোটি। ফলে বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করে জাতিসংঘের বিকল্প কাঠামো গড়ে তোলার চেষ্টা। বোর্ড অব পিস বা শান্তি বোর্ড মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মতো, যেখানে নির্দিষ্ট কিছু দেশকে আমন্ত্রণ জানানো হবে। তবে আশ্চর্যের বিষয় হলো অনেক ইউরোপীয় দেশই এখানে অনুপস্থিত। আবার ভ্লাদিমির পুতিনের মতো ব্যক্তিদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনি যদি একটি শান্তি বোর্ড চান, তবে এমন ব্যক্তিদের সেখানে রাখতে পারেন না যারা নিজেই অভিযুক্ত। একইভাবে এই তালিকায় নেতানিয়াহু রয়েছেন, যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। এই বোর্ডের বড় দুর্বলতা হলো এর কোনো আন্তর্জাতিক আইনি ভিত্তি নেই। এটি মূলত ট্রাম্পের ব্যক্তিগত ক্ষমতার জোরেই প্রতিষ্ঠিত হয়েছে। ফলে অচিরেই জাতিসংঘের বিকল্প হিসেবে এই বোর্ড শক্তিশালী অবস্থানে চলে যাবে এমনটা ভাবতে নারাজ এই বিশেষজ্ঞ। ট্রাম্পের মনে জাতিসংঘ বা বৈশ্বিক নিয়মনীতির প্রতি কোনো শ্রদ্ধা নেই। তিনি প্রতিটি পদক্ষেপে বর্তমান নিয়মগুলোকে উপেক্ষা করে নিজের নির্দেশিত একটি বিকল্প ব্যবস্থা তৈরি করতে চান। তার এই বোর্ডের কোনো আইনি ভিত্তি নেই। এটি G7 বা G20 জোটের মতো। এর সদস্যদের যতটুকু ক্ষমতা আছে, এই বোর্ডের ক্ষমতা ঠিক ততটুকুই। এটি আন্তর্জাতিক আইনের উপর ভিত্তি করে তৈরি হয়নি। জাতিসংঘের মতো এর কোনো শক্তিশালী সনদ বা চার্টার নেই। এটি কেবল একটি উদ্ভাবন, যা কোনো আলোচনা ছাড়াই শুধু যুক্তরাষ্ট্রের ইচ্ছাই তৈরি হয়েছে।
বোর্ড অব পিস ধারণাটি মূলত দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের পররাষ্ট্রনীতির একটি উচ্চভিলাষী প্রজেক্ট হিসেবে সামনে এসেছে। ট্রাম্প এই বোর্ডে কোনো পেশাদার আমলা বা দীর্ঘদিনের কূটনীতিবিদদের চেয়ে তার প্রতি অনুগত দক্ষ ব্যক্তিদের প্রাধান্য দিয়েছেন। ট্রাম্প নিজেই এর প্রধান নিয়ন্ত্রক এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগীরা এটি পরিচালনা করছেন। অন্যদিকে 193 সদস্যের জাতিসংঘ বহু আগেই শান্তির প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা হারিয়েছে। যুক্তরাষ্ট্র জাতিসংঘের বাজেটের একক বৃহত্তম দাতা। ফলে ট্রাম্প যদি বাজেট কমিয়ে এই অর্থ বোর্ড অব পিসে ব্যয় করেন তবে জাতিসংঘ কার্যত পঙ্গু হয়ে পড়বে। জাতিসংঘের একটি বিশাল আইনি ও মানবাধিকার কাঠামো রয়েছে যা সারা বিশ্বে বিস্তৃত। ট্রাম্পের বোর্ড হয়তো যুদ্ধ থামাতে পারবে, কিন্তু বৈশ্বিক স্বাস্থ্য, খাদ্য সহায়তা বা জলবায়ুর মতো বিষয়গুলো সামলানোর ক্ষমতা তাদের থাকবে না। এছাড়া চীন বা ইইউ এর মতো শক্তিগুলো চাইবে না বিশ্ব রাজনীতি পুরোপুরি ট্রাম্পের ব্যক্তিগত নিয়ন্ত্রিত কোনো বোর্ডের হাতে চলে যাক। ফলে এটি জাতিসংঘকে সরাসরি ধ্বংস না করলেও ওয়াশিংটন কেন্দ্রিক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির পথ প্রশস্ত করবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। কোনো দড়ি বা সুরক্ষা বেল্ট ছাড়াই 101 তলা আকাশচুম্বী ভবনের শীর্ষে উঠে গেলেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হোনাল্ড। এক পা ভুল হলেই ছিল নিশ্চিত বিপদ। তবুও প্রায় 90 মিনিট ধরে 805 মিটার উঁচু খাড়া কাঠামো বেয়ে ওঠেন তিনি। প্রবল বাতাস ও মসৃণ দেয়াল উপেক্ষা করেও দুঃসাহসিক এই অভিযান বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। আকাশচুম্বী ভবনে মৃত্যু ঝুঁকি নিয়ে ওঠা পর্বতারোহীর গল্প নিয়ে মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। দূর থেকে দেখে মনে হবে সিনেমার স্পাইডারম্যান যেন বাস্তবে নেমে এসেছে। কোনো দড়ি কিংবা সুরক্ষা বেল্ট নেই, শুধু হাত আর পায়ের জোরে অনায়াসে 101 তলা আকাশচুম্বী ভবনের মাথায় উঠে গেলেন এক তরুণ। প্রায় 90 মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে 101 তলার শীর্ষে পৌঁছে তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হোনাল্ড। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদের সূত্রে জানা গেছে প্রায় 805 মিটার উঁচু ভবনের খাড়া কাঠামো ধরে ধীরে ধীরে উপরে উঠতে থাকেন অ্যালেক্স হোনাল্ড। এক পা ভুল হলেই নিশ্চিত মৃত্যু। তবুও থেমে থাকেননি তিনি। কোথাও মসৃণ দেয়াল, কোথাও খাড়া কাঠামো, সব ঝুঁকি উপেক্ষা করেই এগিয়ে যান অ্যালেক্স। মাঝে মধ্যে বারান্দায় থেমে বিশ্রাম নিয়েছেন, আবার শুরু করেছেন বিপজ্জনক আরোহণ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে লাল টি শার্ট পরা অ্যালেক্স শীর্ষে পৌঁছে নিচে থাকা জনতার দিকে হাত নাড়াচ্ছেন। নিচে জমায়েত মানুষের উচ্ছ্বাস যেন আরো বাড়িয়ে দিয়েছে সেই মুহূর্তের নাটকীয়তা। উপর থেকে তাইপে শহরের দৃশ্য যেন চোখ ধাঁধানো, সেটিও উপভোগ করেছিলেন অ্যালেক্স। অ্যালেক্স জানান, ভবনের চূড়ায় বাতাসের প্রবল গতির কারণে ভারসাম্য ধরে রাখা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাহাড়ে আরোহণের অভ্যস্ত হলেও ভবনের খাড়া কাঠামো তার জন্য ছিল সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। আরও আগে থেকে পরিকল্পনা থাকলেও বৃষ্টির কারণে কয়েকবার পিছিয়ে ছিল এই দুঃসাহসিক অভিযান। ঝুঁকি, সাহস আর অসম্ভবকে জয় করে তাইপের 101 তলার চূড়ায় ওঠা সেই তরুণ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। নেটিজেনরা বলছেন, বাস্তবের স্পাইডারম্যান কি তবে এভাবে জন্ম নিল? মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।